প্রাচীন জিনিসপত্রের পেছনে লুকিয়ে থাকে রহস্যময় ইতিহাস। কিন্তু যদি সেই ইতিহাস হয়ে ওঠে ভয়ঙ্কর, শোকাবহ এবং রক্ত জমাট বাঁধানো। আজকের গল্প শুরু হবে এমন এক অ্যান্টিক শপ থেকে, যেখানে বিক্রি হয় অদ্ভুত সব পুরনো জিনিস। এই জিনিসগুলোর পেছনে আছে ভয়ঙ্কর অভিশাপ আর ভয়ালো অতীত। বলছিলাম 3টি গল্প নিয়ে থাইল্যান্ডের হরর অ্যান্থোলজি মুভি দি অ্যান্টিক শপের কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। এবং সেই সাথে ঘটনা শুরু করা যাক। বিজনেসের উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে এসেছে অ্যান্ডি। আর 2-3 ঘন্টা পরই তার ফ্লাইট। তাছাড়া অ্যান্ডির একটা হবি রয়েছে, সেটা হচ্ছে পুরনো অ্যান্টিক কালেকশন করে তোলা। যেহেতু হাতে এখনও 2-3 ঘন্টা বাকি আছে, সেই কারণেই একটা অ্যান্টিক শপ সে ভিজিট করে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে কোনটা রেখে কোনটা নেওয়া যায়। পাশ থেকে এক মহিলা গম্ভীর কণ্ঠে বলে, আপনি চাইলে সেই পুরনো প্লেট এবং বলগুলো দেখতে পারেন। জানা মতে সিঙ্গাপুরিয়ানরা বল এবং প্লেট খুবই পছন্দ করে। তবে অ্যান্ডি কিছুটা অবাক যে কিভাবে সে জানল সে একজন সিঙ্গাপুরিয়ান। সে তার পরিচয় দেয়, তার নাম ম্যাডাম, এবং সেই সাথে সে এই শপের ওনার। সে জানায় এই অবধি সে অনেক ট্যুরিস্ট দেখেছে, তার চেহারা দেখেই সে বুঝে গেছে সে একজন সিঙ্গাপুরিয়ান। তবে তার কথার বাচনভঙ্গি কিছুটা রহস্যজনক। অ্যান্ডি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। ম্যাডাম জানায়, এখানে যতগুলো অ্যান্টিক রয়েছে প্রত্যেকটার পেছনে এক একটা রহস্যময় ঘটনা রয়েছে। এখান থেকে যে কোনো একটা বাছাই করুন, আমি তার পেছনকার ঘটনা শোনাচ্ছি। ভালো মতো অ্যান্টিক শপটা ঘুরতেই সে দেখতে পায় একজন স্টাফ একটা চেয়ারে বসে আছে। ছেলেটার নাম অ্যালেক্স, এই শপেই কাজ করে। চেয়ার থেকে ছেলেটা উঠতেই অ্যান্ডির নজর কাড়ল চেয়ারের মধ্যে রক্ত লেগে আছে, এবং হঠাৎ করেই আপনা আপনি চেয়ারটা নিচে পড়ে যায়। অ্যান্ডি কিছুটা সন্দেহের মধ্যে রয়েছে, এই মুহূর্তে এই ঘটনাটা কি ঘটল। পেছন থেকে ম্যাডাম জানায়, এই চেয়ারটার মধ্যে অনেক মানুষ আঘাতে জর্জরিত হয়ে মারা গেছে। তবে একজন লোক সেই ঘটনা থেকে বেঁচে গেছে। লোকটা ছিল ইন্দোনেশিয়ান, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে নতুন নতুন সংসার শুরু করেছে। তবে কিছু টাকা পয়সার ক্রাইসিস ছিল তার। 8-10টা মানুষের মতোই তারও স্বপ্ন ছিল কিছু টাকা পয়সা উপার্জন করে ফ্যামিলিটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। তার এই স্বপ্ন তাকে ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড অবধি নিয়ে এসেছে। গল্পটা হচ্ছে ওয়াদি নামক এক ব্যক্তির। গত কয়েকদিন যাবৎ তাকে নির্মমভাবে টর্চার করা হচ্ছে। যারা তাকে টর্চার করছে তারা নিজেরাও টর্চার করতে করতে হাঁপিয়ে গেছে। বিরক্ত হয়ে বসকে ফোন দিয়ে বলছে, এই ইন্দোনেশিয়ানরা কোন মাটি দিয়ে তৈরি? একে প্রায় কয়েকদিন যাবতই টর্চার করছি, কিন্তু এর মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। তবে তাদের বস তাদের ওপর অনেক প্রেশার দিচ্ছে যে যেভাবেই হোক ওর মুখ থেকে কথা বের কর। ওয়াদি মাটিতে লুটিয়ে পড়েছে। এসে চেয়ারটা উঠিয়ে তাকে আবারও জিজ্ঞাসা করছে, আমার জিনিসগুলো কোথায় রেখেছিস? তুই কি বোবা, কথা বলতে জানিস না? এই বলেই তাকে আরও টর্চার করা শুরু করে। তবে ওয়াদিকে দেখে বোঝা যায় সে কিছুই জানে না। তবে ওয়াদি দেখতে পাচ্ছে উপরে সিলিংয়ে 2টো পা ঝুলিয়ে একটা অবয়ব বসে রয়েছে। সেই অবয়বটাকে আবারও সে অন্য এক জায়গায় দেখতে পায়। বোঝা যাচ্ছে তার দিকেই সে তাকিয়ে আছে। এখন ঘটনা কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় ওয়াদি ব্যাংককে এসে একটা মাফিয়ার ড্রাইভার হিসেবে চাকরি করছে। তার বসের নাম হচ্ছে চাই। এখানে এসেছে মাদকদ্রব্য নেওয়ার জন্য। দুজনকে পাঠিয়েছিল একটা ড্রাগের স্যাম্পল নিয়ে আসার জন্য। তবে কাজগুলো তারা দুজন ঠিকভাবে করতে পারেনি। এই কারণে তাদেরকে সে গালাগাল করতে শুরু করে। চাই গাড়িতে এসে বসলে ওয়াদিকে জানায়, তুমি কি আমাদের কথোপকথন শুনেছ কিনা? ওয়াদি জানায় সে থাই ল্যাঙ্গুয়েজ বুঝে না, সে শুধু ইংলিশ জানে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে, সে থাই ভাষা জানে। এখন তার বস চাই তাকে একটা অফার দেয়, সেটা হচ্ছে ড্রাগ সাপ্লাইয়ের। এর বদলে তাকে এক্সট্রা টাকা দিবে সে। কিন্তু ওয়াদি এতে সম্মতি দেয় না। এক পর্যায়ে তার বস তাকে অতিরিক্ত জোরাজুরি করার কারণে সে রাজি হয়। কেননা এই ড্রাইভিং করে তার সংসার তেমন একটা ভালো চলে না, তাই এক্সট্রা টাকা পেলে তারও সুবিধা হবে। এই ভেবেই সেই কাজটা হাতে নেয়। তবে পরবর্তীতে সেই ড্রাগসগুলো কোথাও সাপ্লাই করেনি। তবে এই ড্রাগসগুলো কোথায় রয়েছে, ঠিক এই কারণেই তাকে ধরে আনা হয়েছে। এখন বর্তমানে তারা দুজন মিলে তাকে অন্য আরেকটা নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই ওয়াদি সেখান থেকে পালাতে গেলে তার পায়ের মধ্যে তারা গুলি করে, যার ফলে সে পালাতে সক্ষম হয় না। তার সাথেরই এক বন্ধু তাকে বলছে, তুই ওকে গুলি করতে গেলি কেন? ও মারা গেলে এই ড্রাগসের খবর তুই কোথা থেকে পাবি? এই নিয়েই তাদের দুজনের ভেতর সেখানে ঝগড়া লেগে যায়। এর মাঝে নিচে পড়ে থাকা সানগ্লাসের মধ্যে সে অবয়বটাকে দেখা যায়। এখন চোখ বেঁধে তাকে অন্য এক জায়গায় নিয়ে আসলে তারা দুজন আবারও তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
যে তাদের জিনিসগুলো কোথায় রেখে। অশ্রু ভেজা চোখ নিয়ে সে জানায় তারা কিসের কথা বলছে। সে কিছুই করেনি। তবে তারা দুজন এতে কিছুতেই বিশ্বাস করে না। আবারও তাকে হুমকি দিতে থাকে, তুই যদি মরতে না চাস তাহলে ভালো ভালোই বলে দে। তবে ওয়াদি সে কিছুতেই জানাচ্ছে না কোনো কথা। শেষ ভরসা এখন একটাই, তারা তার গোপনাঙ্গে আঘাত করতে শুরু করে। সেই স্থানটাতে দেখা যায় কিছু টাটকা রক্ত এবং কোনো মানুষের মগজ নিচে পড়ে আছে। চলতে থাকে দিনরাত ভরে তাকে টর্চার, মারতে মারতে একেবারে বেহাল দশা করে ফেলেছে। তবে নিচে পড়ে থাকা পানির মধ্যে কোনো এক অবয়বের আত্মা সে আবারও দেখতে পায়। সেই অবয়ব তার দিকেই ধেয়ে আসছে। তারা দুজন আবারও চলে আসে তাকে টর্চার করার জন্য। ওয়াদিকে আবারও আঘাত করতে গেলে হঠাৎ কোনো এক অবয়ব তাকে ধাক্কা দিয়ে পেছনে ছুড়ে দেয়। পাশেরটাকে বলছে, এই তুই দেখেছিস কে যেন আমাকে ধাক্কা দিল। এই নিয়ে দুজন মশকরা শুরু করেছে যে এখানে ভূত চলে এসেছে। তবে দেখা যায় ওয়াদির পেছনে সে অবয়বটা দাঁড়িয়ে। ক্লান্ত হয়ে পড়ায় ওয়াদির হঠাৎ করে চোখ লেগে যায়। হঠাৎ সে একটা ভিশন দেখতে পায়, যেটা সেই অবয়বটাকে সে এতক্ষণ যাবৎ দেখছে তাকেও এখানে নিয়ে এসে টর্চার করে গুলি করে তারা মেরে ফেলেছে। লোকটা ছিল একজন ব্যাংক কর্মকর্তা। তবে যে কোনোভাবে সে এই চক্করের মধ্যে পড়ে গিয়েছিল, যার ফলে তার নিজের জীবন তাকে হারাতে হয়েছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় প্রায় রাত হয়ে গেছে। চারিপাশটা ভালোভাবে দেখতেই লক্ষ্য করে তারা দুজন ঘুমাচ্ছে। দেখা যায় মেঝেতে একটা ঝিনুকের খোলস পড়ে আছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঝিনুকের সামনে এগিয়েই নিচে লুটিয়ে পড়ে। চেষ্টা করছে সে তার হাতের বাঁধনটা কাটার জন্য। তবে হঠাৎ করে নজর কাড়ল তার চোখের সামনে দুটো পা। উপরে তাকাতেই দেখতে পায় মগজ বেরিয়ে রয়েছে এক অবয়বকে। সে ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় পায়, কিন্তু এখন সে চিৎকার করতে পারবে না। তাই কিছুক্ষণ যাবৎ চোখ বন্ধ করে খুলতেই দেখে সেখানে আর কিছুই নেই। তবে আবারও নজর গিয়ে পৌঁছায় তাদের দুজনের পেছনে। দেখা যায় অবয়বটা তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। অবয়বটা তাকে যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল। সেই মুহূর্তেই তাদের দুজনের ঘুম ভেঙে যায়। তবে দেখা যায় ওয়াদি সে তার নিজের জায়গায় গিয়ে বসে আছে। তাদের দুজনের ফোনে বস কল করেছে। তাদের জানানো হয় ওয়াদির রেস্টরুম থেকেই সেই ড্রাগগুলো তারা উদ্ধার করেছে। এখন এদের দুজনের প্ল্যান একেবারে ভিন্ন। ওয়াদিকে আজ এখানেই মেরে ফেলবে, কিন্তু ওয়াদি নিঃশব্দে পেছন থেকে তার হাতের বাঁধনটা কাটার চেষ্টা করছে। ওয়াদি এখন প্রস্তুত মরে যাওয়ার জন্য। দুটো চোখ বন্ধ করে ফেলেছে। তবে একটু পর খেয়াল করে পিস্তল থেকে গুলি বের হচ্ছে না। কে যেন পিস্তলটাকে আটকে রেখেছে এবং সেখানেই দেখতে পায় সে অবয়বটাকে। সেই সাথে সে তাড়াহুড়ো করে তার হাতের বাঁধনটা কাটার চেষ্টা করছে এবং এক পর্যায়ে হাতের বাঁধন কেটে ফেললে তাদের সাথে ধস্তাধস্তি করে তাদের হাত থেকে পিস্তল নিয়ে দুজনকে মেরে ফেলে। সেই সাথে দেখা যায় সেই অবয়বের চেহারা একেবারে ঠিক হয়ে গেছে। আসলে সেই লোকটারও ওয়াদির মতোই একটা ফ্যামিলি ছিল। টাকার ক্রাইসিসের জন্য সেও এই সবের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ম্যাডামের কাছে জানা যায় সেই ঘটনাস্থলে পরবর্তীতে আর কোনো খুন হয়নি। অ্যান্ডি ঘটনাটা শুনে কিছুটা অবাক। সে জানে এইসব ঘটনা যে ব্যাংককের মধ্যে ঘটে তা আগে জানতাম না। তবে এবার অ্যান্ডির নজর কাড়ে একটা ব্রেসলেট। ম্যাডাম জানায়, তোমার চোখ খুবই তীক্ষ্ণ, খুব সুন্দর একটা জিনিস বাছাই করেছ। অ্যালেক্স অ্যান্ডির সামনে এসে তাকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন এই ব্রেসলেটটা কার? এই ব্রেসলেটটা যেই পরিধান করে না কেন সে একটা শব্দ শুনতে পায়, তা হচ্ছে আমাকে সাহায্য করো। তবে কোইন্সিডেন্সের একটা বিষয় হচ্ছে এই ব্রেসলেটের মালিক আপনারই মতো একজন সিঙ্গাপুরিয়ান বিজনেসম্যানের। তবে একদিন সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। তবে এই ব্রেসলেটটা তার গার্লফ্রেন্ড তার কাছে রেখে দিয়েছিল। এই ব্রেসলেটটা তার গার্লফ্রেন্ড যখনই পরতো সে এই ব্রেসলেটের ভেতর থেকে একটা শব্দ শুনতে পেত, হেল্প মি। যতবারই সে এই ব্রেসলেটটা পরিধান করত ততবারই ঠিক একই কথা শুনতে পেত। এক পর্যায়ে বিরক্ত হয়ে তাদের কাছে এসে এটা সেল করে দিয়ে গেছে। এখন অ্যান্ডি কৌতূহলবশত ব্রেসলেটের সামনে গিয়ে কান পাতলে সেও একই ধরনের শব্দ শুনতে পায়। এবার সে কিছুটা শকড এবং এই ব্রেসলেটের ঘটনা শুনতে সে অনেক আগ্রহী। ম্যাডাম জানায়, আমিও ঠিক একই শব্দ শুনতে পেয়েছি এবং আমি জানি তার আত্মা থাইল্যান্ডেরই কোনো এক জায়গায় বন্দী রয়েছে। বলা শুরু হয় সেই সিঙ্গাপুরিয়ান বিজনেসম্যানের ঘটনা। জরাজীর্ণতায় পূর্ণ এক জেলখানা, ওপর থেকে বিন্দু বিন্দু পানি পড়ছে। রায়ান হঠাৎ করে জাগ্রত হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ। বর্তমানে সে পুলিশ স্টেশনে জেলখানার মধ্যে রয়েছে। পাশে এক এফএম শো চলছে, যেখানে পুরনো একটা জেলখানার কথা বলা হচ্ছে। এফএমে শোনা যায়
সেই জেলখানায় যেই মানুষই প্রবেশ করে না কেন সে আর বেঁচে ফিরতে পারে না। এ এক এমন জেলখানা যেখানে গেলে মানুষ নিজের পরিচয় ভুলে যায়। অজ্ঞান থেকে জাগ্রত হওয়ার পর রায়ান পুলিশদেরকে নানানভাবে ডাকার চেষ্টা করছে। জোরে চিৎকার করে ডাকার ফলেও তারা তার কথায় কোনো কানই দিচ্ছে না, কোনো এক কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ মনে হলো তার পায়ের নিচে কি যেন পড়ে গেল। নিচে তাকাতেই একটা আগরবাতি আর কিছু ফুল, সাথে কিছু মিষ্টি জাতীয় খাবার মেঝেতে পড়ে রয়েছে। তাছাড়া চারিপাশটা দেখতেই লক্ষ্য করে কাঠের মধ্যে থাই ল্যাঙ্গুয়েজে লেখা, আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে মুক্ত হতে চাই। পাশের সেলেই দেখা যায় এক কালো অবয়ব হঠাৎ করে মাটিতে নিচে পড়ে যায়। পেছনে তাকাতেই দেখতে পায় বিদঘুটে অন্ধকারের মধ্যে এক কালো অবয়ব মেঝেতে শুয়ে রয়েছে, তার হাত পা বাঁকানো অবস্থায়। ভয়ে সে অন্যান্য পুলিশদের ডাক দিলে তার কথার কেউই সাড়া দিচ্ছে না। তবে হঠাৎ করে তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং একটা ভিশন দেখতে পায়। আসলে সে বর্তমানে এখন যে জেলে রয়েছে তার পেছনের কারণ হচ্ছে তার থাইল্যান্ডের গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, তাই ঝগড়া করে সে সিঙ্গাপুর চলে যেতে লাগছিল। আসার পথে এক অবয়বকে দেখতে পেয়ে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে এবং এই কারণেই সে বর্তমানে জেলের মধ্যে বন্দী রয়েছে। হাতের ব্রেসলেটটার দিকে তাকাতেই তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। কি সুন্দর এক মায়াবী চেহারার অধিকারী, তাকে যে এইভাবে ঠকাবে সে কিছুতেই এটা মানতে পারছে না। এই ঘটনাগুলো চিন্তাভাবনা করতে করতেই ব্রেসলেটটা সেখান থেকে সে ছুঁড়ে ফেলে দেয়। তবে দেখা যায় ব্রেসলেটটা তার হাতের সামনেই হাজির। হঠাৎ করেই সে দেখতে পায় তার সেলের এক কর্নারে এক কালো অবয়ব বসে আছে। প্রচণ্ড ভয় পেয়ে সে পুলিশদেরকে ডাকা শুরু করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এতক্ষণ অবধি যে সে পুলিশদের ডাকছে তার কথায় কেউই সাড়া দিচ্ছে না। এক পর্যায়ে সেই অবয়ব তার পিছু করতে করতে তার উপরে সে ভর করে ফেলে। নিমিষেই সে অবয়বটা গায়েব হয়ে যায়, কিন্তু পেছনে ঘুরে তাকাতেই কাউকে দেখা যায় না। হঠাৎ বিদঘুটে দুটো কালো হাত তাকে চেপে ধরে এবং মাটিতে ফেলে দিয়ে তার পুরো শরীর অকেজো করে ফেলে। হাত পা নাড়ানোর কোনো শক্তি নেই, কিন্তু পাশে তাকাতেই সে লক্ষ্য করে বাইরে তার দেহ পড়ে রয়েছে। আসলে সেই পৃথিবীর মধ্যে নেই। পুলিশেরা মিলে তাকে সিপিআর দিতে শুরু করে। হঠাৎ জেলের ওপর থেকে বেয়ে বেয়ে নিচে এক অবয়ব নামছে এবং তার শরীর অবধি এসে তাকে চেপে ধরে। একদিকে পুলিশ তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করছে, অন্যদিকে তার আত্মাকে অন্য এক অবয়ব গ্রাস করে ফেলছে। শেষমেশ পুলিশ তাকে সিপিআর দিয়ে বাঁচাতে সক্ষম হয়। রায়ান তখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, যেখানে দেখা যায় সে এবং তার গার্লফ্রেন্ড একসাথে টাইম পাস করছে। কিন্তু হঠাৎ করে তার গার্লফ্রেন্ডের ফোনে এমন কিছু একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যা শোনার পর রায়ানের আর বুঝতে বাকি নেই যে তার গার্লফ্রেন্ড তাকে কিভাবে ঠকিয়েছে। রায়ান জাগ্রত হলে হঠাৎ তার ফোনে একটা কল আসে। ফোনটা ছিল তার গার্লফ্রেন্ডের পক্ষ থেকে। কলটা রিসিভ করতেই তার গার্লফ্রেন্ড তার কাছে ক্ষমা চাচ্ছে যে এমন ভুল সে আর কখনো করবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে রায়ান পুলিশদেরকে বলে এটা রং নাম্বার থেকে কল করেছে। পুলিশ স্টেশন থেকে বাইরে বেরোলে দেখা যায় রায়ানের ভেতরে আসলে রায়ান নেই, বরং তার ওপর অন্য কিছু ভর করেছে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রায়ান উপরে এক মহিলার অবয়ব দেখতে পায়। তাকে দেখেই এক মুচকি হাসি দেয়। এটা সেই অবয়বটা যাকে কার অ্যাক্সিডেন্ট করার সময় সে দেখেছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে, আসল রায়ানের আত্মা কোথায়? এর উত্তরে ম্যাডাম জানায় তার আত্মা এই ব্রেসলেটের মধ্যেই বন্দী রয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই ঘটনার পরে রায়ানের কিছু আত্মীয় তার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সে তার নিজের পরিচয়ই জানে না। যে কিনা ইংরেজি ছাড়া কোনো ভাষাই জানতো না, সে এখন থাই ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কথাই বলে না। একটা মানুষ কিভাবে এতটা চেঞ্জ হতে পারে? তবে ম্যাডামের কাছে আরও জানা যায় সেই জেলটা কোনো সাধারণ জেল নয়। এই জেলের মধ্যে কোনো মানুষবন্দি হয় না, বরং মানুষের আত্মাবন্দি হয়। অ্যান্ডি এখন এই স্টোরিটা নিয়ে অনেক কৌতূহল। সে জানতে চায় এখন রায়ানের আত্মা কোথায় রয়েছে। কথা কেটে অ্যালেক্স তাকে বলে, আপনি ব্রেসলেটের থেকে দেখা যাচ্ছে স্টোরিতে আগ্রহী বেশি। তারা দুজন এই গল্পের রহস্য জানে, কিন্তু বোঝা যায় অ্যান্ডিকে তারা প্রশ্নের মুখে ছুড়ে দিচ্ছে। ম্যাডাম জানায় এখন এই গল্প বাদ দাও। এই ছুরিগুলো দেখছো, খুবই সুন্দর না? এখান থেকে যে কোনো একটা ছুরি বাছাই করতে পারো। এর পেছনের গল্প আমি তোমাকে বলছি। কিন্তু অ্যান্ডির এই ছুরির মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। অ্যান্ডি বলে এগুলো তো একটা সামান্য ছুরি। কিন্তু ম্যাডাম তাকে জানায় আপনার জন্য এটা সামান্য ছুরি হতে পারে, কিন্তু এই ছুরিগুলোর আগের মালিকের কাছে অত্যন্ত মূল্যবান একটা জিনিস। এই ছুরির পেছনে রয়েছে জেদ এবং প্রতিশোধের গল্প।
সং নামক একজন কোরিয়ান লোক ছিল। সেই লোকটা শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে চিন্তা করত, প্রথমত জেদ এবং দ্বিতীয়ত প্রতিশোধ। তার কেনা প্রত্যেকটা ছুরির পেছনে রয়েছে আলাদা আলাদা রহস্যময় খুনের ঘটনা। এদিকে যত ছুরি দেখতে পারছেন সেগুলো তার সংরক্ষণ করা ওয়ান অফ দ্য বেস্ট কালেকশনের মধ্যে একটি। ম্যাডাম তাকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন তার ঘরের মধ্যে কয়টা ছুরি রয়েছে? অ্যান্ডি আন্দাজে বলে বসে 5টাই বা হবে। তবে ম্যাডাম তাকে জানায়, তাহলে আপনাকে গল্পটা শোনানো যাক। সং তার বেডরুমের মধ্যে বসে একটা ভিডিও রেকর্ড করছে। আজ ফেব্রুয়ারির 2 তারিখ, কাল আমার জন্মদিন। এই উদ্দেশ্যে আমার বাড়িতে একটা পার্টির আয়োজন করেছি। সেই পার্টিতে আমার 3টা বন্ধু আসবে, যারা কিনা আমার জীবনটাকে নরকে পরিণত করেছিল। আমি বেশি কিছু না, তাদের কাছ থেকে আমি শুধু প্রতিশোধ চাই। তারা আমার সাথে যা যা করেছে আমি ঠিক একই ঘটনা তাদের সাথেই করতে চাই। এই বললে তার পকেট থেকে একটা ছুরি বের করে নিজের গলা কেটে সেখানেই আত্মহত্যা করে। আজ সঙের জন্মদিন। এই 3 বন্ধুকে ইনভাইট করা হয়েছে। এরা 3 জন কিছুটা অবাক, কেননা তারা হচ্ছে সঙের লাইফের সবচেয়ে বড় শত্রু। তাদেরকেই বা কেন বার্থডে পার্টিতে ডাকা হলো? তাদের 3 জনের মধ্যে সবচেয়ে বেশি চলে চ্যাম্পিয়নের। তেই কিছুটা ভীতু টাইপের, আর পেছনের সিটে বসে আছে উইন। গাড়িতে বসে এরা 3 জন সঙকে নিয়ে এখনো গসিপ করছে। চ্যাম্পিয়ন বলে, দেখ তো, ওর মতো গাথা কি পৃথিবীর মধ্যে একটা আছে? কোরিয়ার মতো একটা দেশ ছেড়ে থাইল্যান্ডে এসে থাকছে। ওর জায়গায় আমি থাকলে থাইল্যান্ডের বাতাসটা অবধি নিতে আসতাম না। তবে তারা কিছুটা অবাক, কেননা সঙকে তারা 3 জনই সবচেয়ে বুলি করত স্কুল টাইমে। যদিও তারা সঙের শত্রু, তবুও তাদেরকে বার্থডে পার্টিতে কেন যে ইনভাইট করলো এই কথাটাই তাদের পেটে ভালোভাবে হজম হচ্ছে না। অন্যদিকে সং তারা আসবে বলে তাদের জন্য স্পেশাল স্টেক বানাচ্ছে। এখন সময় মতো গন্তব্যস্থলে এসে পৌঁছলে নিচতলা দেখতে পায় সম্পূর্ণ রুমটা বেলুন দিয়ে ভরে রয়েছে, তবে চারিপাশে কেউ নেই। আচমকা সেই বাড়ির মেইড ইভা তাদের চোখের সামনে পড়ে যায়। সে এসে সংকে জানায় তার মেহমানরা চলে এসেছে। সং ইভাকে বলে দেয় তাদেরকে টেবিলে বসে পড়তে। তবে এরা 3 জন কোনো কথা না শুনেই সঙের রুমে ঢুকে পড়ে। সোফা থেকে উঠে তাদেরকে বেশি কিছু বলে না, শুধু বলে, আজকে আমার বার্থডে, টেবিলে চলো খাওয়া দাওয়া করি। ওরা 3 জন সঙকে জিজ্ঞাসা করে, বাকিদের কি হলো? অন্য কেউই তো আসেনি। সং রহস্যময়ভাবে হাতটা জোরে শক্ত করে মুট করে বলতে লাগলো, অন্য কারো আশা লাগবে না, তোমরা 3 জনই আজকে আমার গেস্ট। সং খাবার রেডি করতে থাকে। অন্যদিকে এরা 3 জন একে অপরের সাথে কথা বলছে। তেইয়ের কাছে এই বিষয়গুলো কিছুটা খটকা মনে হচ্ছে, কেননা সবাইকে জিজ্ঞাসা করা শেষ, কারোরই মনে নেই সঙের বার্থডের কথা। তার মাথায় উল্টোপাল্টো চিন্তাভাবনা আসছে যে তারা তো স্কুলের মধ্যে তাকে অনেক বুলি করত। এমনও তো হতে পারে ও আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে ডেকে এনেছে। চ্যাম্পিয়ন বলতে লাগলো, কি বলিস? ও আমাদের মারবে আর আমাদের হাত পা এমনি এমনি বসে থাকবে? গাধার বাচ্চা, আমরা 3 জন, তোদের 2 জনকে দিয়ে কোনো কাজ হবে না, আমি একাই যথেষ্ট। এইসব কথা বলে তারা ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে। সেই মুহূর্তে বাড়ির মেইড চা নিয়ে হাজির হয়। প্লেটটা রেখেই হঠাৎ করে অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। বিষয়টা চ্যাম্পিয়নের কাছে দেখে হাসি পাচ্ছে, তবে তেইয়ের মনে এতক্ষণে কিছুটা ভয়ের জাগান দেয়। পরবর্তীতে তারা খাবারের টেবিলে গিয়ে উপস্থিত হয়। উইন সেখানে বলছিল, কি রে, তোর মতিগতিতে ভালো দেখছি না, আমাদের এখানে এনেছিস কি প্রতিশোধ নেওয়ার জন্য নাকি? সং তাদের 3 জনকে উদ্দেশ্য করে বলে, এটা তো অনেক আগের ঘটনা, ওগুলো অনেক আগেই ভুলে গেছি, আমার মনের মধ্যে এখন আর কিছুই নেই। চ্যাম্পিয়ন উঠে গিয়ে একটা ছুরি নিয়ে সঙের গলায় ধরে বলে, তুই কি ভেবেছিস আমরা কি এতটাও বোকা? যদি আজকের দিনও তোর সাথে বুলি করি, কি করবি? একটু পরই তাকে বলে, আরে বন্ধু, মজা করেছি, তুই চিন্তা করিস না, আগের মতো আর এখন আমরা নেই। তবে দেখা যায় স্টেক কাটতে কাটতে সং নিচের হাতটাই কেটে ফেলে। সং জানায়, তোমরা খেতে থাকো, আমার হাতটা পরিষ্কার করে আসছি। সং সেখানে অনুপস্থিত থাকায় স্কুলে বুলি করার ঘটনাগুলো তাদের মনে পড়তে থাকে। আসলে ঘটনা একদিন ঘটেছিল কি, স্কুলের মধ্যে তারা 3 জন মিলে সঙের কাপড় জ্বালিয়ে দিতে গিয়েছিল। তো কাপড়ে আগুন ধরতে গিয়ে ভুলে তারা তার চুলের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এই কাজটা তেই নিজের হাতে করেছিল। এখন সমস্যা একটাই, প্রিন্সিপাল তো দেখতে পেয়েই বুঝে যাবে যে তার চুলের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, যার ফলে বাজার থেকে ব্লেড কিনে নিয়ে এসে তার সম্পূর্ণ মাথা কামিয়ে দেয়। তারা যে তার মাথা কামাচ্ছিল ঠিক সেই মুহূর্তেও তারা ভালোভাবে কাজটা করেনি, উল্টো তার মাথার চামড়া সহ কেটে দিচ্ছিল। বিষয়টা এতটাই ট্রমাটিক ছিল, তারা 3 বন্ধুই এই ঘটনা ভুলতে পারেনি। সং ভুলবে তো দূরের কথা, তেই সেখানে ভয় পাচ্ছিল।
সে বলছে এখানে সে এক মুহূর্ত থাকবে না, সে এখান থেকে চলে যাবে। বিষয়টা কোনো মতেই সুবিধার মনে হচ্ছে না তার কাছে। এইসব বিষয় নিয়ে তাদের তিনজনের মাঝে ঝগড়া হচ্ছিল কিছুটা। হঠাৎ চ্যাম্পিয়নের হাতের উপর থেকে 2-1 ফোঁটা রক্ত পড়ে। এই রক্তটা অনেকক্ষণ যাবতই তাদের খাবার প্লেটের মধ্যে পড়ছে। তারা যে রক্তসহ খাবার খাচ্ছিল সেটা তারা টেরও পায়নি। বিষয়টা ভাবতেই তাদের বমি পেতে শুরু করে। তবে এই রক্তটা কোথা থেকে পড়ছে? এখন পরিবেশটা কিছুটা গা ছমছমে হয়ে উঠেছে। একে তো এই বাড়িটা সম্পূর্ণ নীরব, এর ওপর থাকে মাত্র 2 জন। কিছুক্ষণ আগে আবার রক্তও দেখেছে। সব মিলিয়েই মনের ভেতর এক অজানা ভয় কাজ করছে। হঠাৎ নজরে পড়ে বাড়ির মেইড উপরের দিকে কোথায় যেন যাচ্ছে। মেইডের পিছু করতে করতে দোতলায় গিয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে সঙের রুমে গিয়ে পা পিছলিয়ে পড়ে যায়। হাত পরে জমাট বাঁধা রক্তের মধ্যে। লাইট জ্বালাতেই দেখতে পায় সঙের লাশ বেডের মধ্যে পড়ে রয়েছে। সং গলা কেটে আত্মহত্যা করেছে। তার সাথে টিভিতে একটা রেকর্ডিং চলছে, যেটা কিনা গল্পের শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম। এখন এরা সবাই এক ভয়ের মধ্যে রয়েছে। চ্যাম্পিয়ন তাড়াতাড়ি করে ক্যামেরাতে থাকা ফুটেজটার ডেটটা চেক করে। গত পরশু সং আত্মহত্যা করেছে। এখন প্রশ্ন মাথায় একটা, এতক্ষণ যাবৎ তাদের যে রান্না করে খাওয়ালো সেটা কী করলো? চ্যাম্পিয়নের কাছে মনে হচ্ছে তার বন্ধু এগুলো সম্পূর্ণ নাটক করে রেখেছে। তাই টেস্ট করার জন্য সেই ডেড বডির ওপরে সে ছুরি দিয়ে আবার আঘাত করে, যে আসলে বডিটা জীবিত আছে কিনা। হঠাৎ তাদের কাছে মনে হলো দরজার সামনে দিয়ে সং হেঁটে গেল। তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট, এই ঘটনাগুলো সম্পূর্ণ ভৌতিক। তেই তাদের দুজনকে এখানে রেখেই চলে যেতে চাচ্ছে, কিন্তু চ্যাম্পিয়ন তা তো হতে দেবে না। সে বলে, তুই এখানে আমাদেরকে ফাঁসিয়ে একা চলে যাবি? তাছাড়া তুই চিন্তা করিস না, আমরা পুলিশকে কল করব। এমনিই তো 3 দিন আগে আত্মহত্যা করেছে, আমরা কি ওকে খুন করেছি নাকি? কিন্তু তেই তাদেরকে বলতে থাকে, খুন তো করিসনি, কিন্তু ওই ছুরি দিয়ে ওর পায়ে আঘাত করতে গেলি কেন? ওই ছুরির মধ্যে তো তোর হাতের ছাপ বসে আছে। পুলিশ আসলে আমাদের 3 জনকে একসাথেই ফাঁসাবে। এখন তাদের দুজনের মাঝে সেখানে ঝগড়া লেগে যায়। চ্যাম্পিয়নের কথা একটাই, তার অনুমতি ছাড়া এখান থেকে কেউই বাইরে যেতে পারবে না। বাঁচলে একসাথে বাঁচবে, না হয় মরলে একসাথেই মরবে। এবার ঘটল এক অলৌকিক ঘটনা। ধস্তাধস্তির মাঝে হঠাৎ করে আবার রুমটাতে চেক করলে দেখতে পায় খাটের মধ্যে সঙের লাশ আর নেই। তারা দেখে লাশটা শূন্যে ভাসছে এবং হঠাৎ করেই সজোরে লাশটা নিচে পড়ে যায়। ভয়ে তারা এক দৌড়ে নিচতলায় চলে আসে। এখন এর থেকে বাঁচার উপায় খুঁজতে খুঁজতে ডিসকাশনের এক পর্যায়ে বিদ্যুৎ চলে যায়। তেই ফোনের লাইটটা জ্বালিয়ে তার 2 বন্ধুকে খুঁজছে, অথচ চ্যাম্পিয়ন এবং উইন তেইকে দেখতে পাচ্ছে, কিন্তু তেই তাদের দুজনকে দেখতে পাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো তার পায়ে ধরে কে যেন টান দিয়ে বসে। পেছনে ফিরে তাকার সাহস অবধি তার নেই। কোনো মতে শক্তি সঞ্চার করে পেছনে তাকাতেই দেখতে পায় কেউ নেই। সামনে তাকাতেই দেখতে পায় বাড়ির মেইড ইওয়াকে, যে কিনা একটা ধারালো ছুরি নিয়ে তেইকে বারবার স্ট্যাব করতে থাকে। ছুরিকাঘাতের ব্যথা তো সে পাচ্ছে, কিন্তু পরক্ষণেই দেখতে পায় তার সামনে কিছুই নেই। এমনকি তাকে ছুরি দিয়ে কেউ আঘাতও করেনি। কাটা গলা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে সং, এবং তাকে দেখেই তেই একটা জোরে চিৎকার দিয়ে বসে এবং এক দৌড়ে কিচেন রুমে গিয়ে পৌঁছায়। অন্যদিকে উইন তেইকে খোঁজার চেষ্টা করছে। হঠাৎ একটা রুমে গিয়ে অন্ধকারে দেখতে পায় তেই বসে আছে, কিন্তু একটু সামনে গিয়ে লক্ষ্য করলেই দেখে তার সামনে তেই নয়, বরং সং দাঁড়িয়ে আছে। সঙের মুখ থেকে বমির মতো লালা বেরোচ্ছে। উইন সেখানে পিছলিয়ে পড়ে যায়। কোনো মতে নিজের প্রাণটুকু নিয়ে সেখান থেকে ভাগার চেষ্টা করছে। অন্যদিকে কিচেনের মধ্যে তেই দেখতে পায় সম্পূর্ণ জায়গা জুড়ে ছুরি দিয়ে ভরা। সামনে পা রাখতেই তার পায়ের আঙুলটা কেটে যায়। এক পর্যায়ে সেখান থেকে বাঁচার জন্য সে কিচেনের ওপর উঠে পড়ে। হঠাৎ সে তার পাশে সঙের আত্মাকে দেখতে পেয়ে ভয়ে সেই কিচেনের স্টোভের উপর গিয়ে পড়ে। আগুনের গরম সহ্য করতে না পেরে সেখান থেকে সে গড়িয়ে নিচে পড়ে। তবে মেঝেতে অগণিত ছুরি থাকায় সে ছুরিকাঘাত হয়ে মারা যায়। অন্যদিকে চ্যাম্পিয়ন তার সম্পূর্ণ প্রমাণ মিটানোর চেষ্টা করছে। উইনকে সেখানে সে তাড়া করেই যাচ্ছে এবং সে বলছে, আজকে তোরা সবাই মরবি। চ্যাম্পিয়ন নিচতলায় আসলে সেখানে সংকে দেখতে পায়। সং তাকে বলে, আজকে আমাকে বুলি করবি না? সেখানে সং তার হাতে মার খাচ্ছিল এবং বিদঘুটে হাসি দিচ্ছিল। তবে আসলে চ্যাম্পিয়ন সংকে মারছিল না, বরং তার বন্ধু উইনকে মারছিল। তাকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে আঘাত করছিল। সং তাকে বলে, তুই আমাকে যতই মারার চেষ্টা করিস না কেন, আমি মরব না। জেদের বসে এক পর্যায়ে আউট অফ কন্ট্রোল হয়ে সে তার নিজের বন্ধু মিনকে সং মনে করে খুন করে ফেলে। ঠিক সেই মুহূর্তেই হাজির হয় সং এবং তার মেইড।
আসলে সং তার গলার মধ্যে আর্ট করে রেখেছিল, সে মরেনি। তবে এতক্ষণ যাবৎ যে তারা হ্যালুসিনেট করলো সেটা কিভাবে? এর উত্তরে সং জানায় তাদেরকে যেই গাছের পাতা দিয়ে এলএসডি তৈরি হয় সেগুলো ভালোভাবে পুড়িয়ে তাদেরকে স্টেক বানিয়ে খাইয়েছে। এর ফলে তারা তিনজনই হ্যালুসিনেট করছিল। সং জানায় তুই এখন আসামি, কেননা ছুরির মধ্যে তোর হাতের ছাপ লাগানো রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে। এখন তোর ডিসিশন তুই নে, তুই জেলখানায় পচে পচে মরবি নাকি এখানে তুই নিজের হাতে নিজেই মুক্ত হবি। এই বলে পুলিশকে কল করে সে একটা নাটক তৈরি করে। ঠিক সেই মুহূর্তেই চ্যাম্পিয়ন নিজেকে ছুরিকাঘাত করে সেখানে আত্মহত্যা করে। এই ছিল সেই কোরিয়ান সিরিয়াল কিলারের ঘটনা। এখন ম্যাডাম তাকে জানায় সেই কোরিয়ান লোকটার একটা রোগ রয়েছে। সেটা কি জানো? তার কোনো আঘাত শরীরে অনুভব হয় না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সং এসে সেখানে উপস্থিত হয়েছে তার ছুরির কালেকশন নিয়ে। তবে অ্যান্ডি তাকে দেখে বুঝে যায় যে এই সেই কোরিয়ান সাইকোপ্যাথ। সং তাকে বলতে থাকে গল্প শোনার চক্করে তো আপনি নিজের ফ্লাইটটাই মিস করে ফেলেছেন। অ্যান্ডি দেখতে পায় তার হাতে এখনো সময় আছে, তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে যেতে হবে। ম্যাডাম তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার এই সব থেকে কী নিচ্ছেন? এর উত্তরে সে জানায় এই ব্রেসলেটটা তাকে প্যাকেট করে দিতে। এবং যাওয়ার সময় অ্যান্ডি সংকে জিজ্ঞাসা করে একদিন আপনার সাথে দেখা করতে হবে। এর উত্তরে সং জানায় আপনিই প্রথম ব্যক্তি যে কিনা প্রথম মুলাকাতের পর আবার দ্বিতীয় মুলাকাত করতে চাচ্ছেন। এখানেই শেষ হয় দি অ্যান্টিক শপ মুভিটি। তবে এখন বলা যাক এই তিনটা গল্পের কিছু হিডেন মিনিং নিয়ে। প্রথম গল্প হচ্ছে চেয়ার এবং ড্রাইভারের গল্প। এই গল্পের মূল ফোকাস একটি অভিশপ্ত চেয়ারের ওপর। ড্রাইভার ব্যাংককে আসে নিজের জীবনের উন্নতির জন্য, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তাকে মাফিয়ার অন্ধকার জগতে টেনে নিয়ে যায়। চেয়ারটি এখানে দায়বদ্ধতা ও লোভের প্রতীক। প্রথম গল্প থেকে আমরা বুঝতে পারি জীবনকে সহজভাবে নেওয়ার চেষ্টায় আমরা কখনো এমন পরিস্থিতিতে পড়ে যাই যেখানে আর পালানোর পথ থাকে না। দ্বিতীয় গল্প একটা ব্রেসলেট এবং এক প্রেমিকের আত্মা। এই গল্পটি ভালোবাসার উপর ভিত্তি করে নির্মিত, যেখানে একজন প্রেমিকের আত্মা ব্রেসলেটের মধ্যে আটকে আছে। এটা প্রতীকীভাবে বোঝায় যে অতীত সম্পর্ক এবং অপরাধবোধ মানুষকে কিভাবে আটকে রাখতে পারে। এই ব্রেসলেট মূলত সম্পর্কের অমীমাংসিত ইস্যু এবং অতীতের অভিশাপের প্রতিনিধিত্ব করে। পরিচালক আমাদের কাছে সুন্দর একটা মেসেজ দিয়েছে দ্বিতীয় গল্পের মাধ্যমে, যেটা হচ্ছে আমরা কি অতীতকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, নাকি আমরা আমাদের নিজের আবেগের দাস হয়ে থাকি। এখন আসা যাক তৃতীয় গল্প, একটা ছুরি এবং সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। ছুরিটি এখানে প্রতিশোধ এবং হিংসার প্রতীক। সিরিয়াল কিলারের কাজ শুধুমাত্র সহিংসতাকে তুলে ধরে না, বরং মানুষের মনে থাকা ঘৃণা এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষাকেও দেখায়। গল্পটি বোঝাতে চায় যে অন্ধকার কাজগুলো এক সময় আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। সর্বশেষ গল্পের মধ্যে এটা বোঝা যায় আমরা অতীতে যা করব সেই ঘটনাই আমাদের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। তাছাড়া শেষের গল্পের থিমটা ছিল বুলি নিয়ে। আমাদের প্রত্যেকেরই ছোট ভাই, বোন এবং ছেলে মেয়ে সন্তান রয়েছে। তারাও প্রতিনিয়ত স্কুলের মধ্যে বুলিংয়ের শিকার হয়। তাই আপনার ছোট ভাই বোন অথবা সন্তান হোক, তাদের কাছ থেকে অবশ্যই এইসব ঘটনা ভালোভাবে জানতে চাইবেন। তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব। তাছাড়া গল্প এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে। টিল দেন, গুড বাই। দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে।